কমান্ডিং অ্যাটিটিউড তৈরি হয়ে যাবে এবং তারা সরকারকে যে প্রস্তাবনা দেবে সেই প্রস্তাবনাগুলো প্রস্তাবনা আকারে থাকবে, ভদ্রতা আকারে থাকবে, কিন্তু সেটা সরকারকে মান্য করতে হবে এবং সরকারের সেটা মান্য করা ছাড়া কোনো ওয়ে থাকবে না। এইরকম একটি যাকে বলা হয় মেসেজ তাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা ফুটিয়ে তুলবে, কথাবার্তা তারা ফুটিয়ে তুলবে, যেটি আমি তাদের সেই বক্তব্যের মধ্যে দেখিনি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের যে বৈঠকের পর তারা যে বের হয়ে এসেছেন, প্রায় সকলের মুখ ছিল মলিন এবং তারা কেউ কারো দিকে তাকাচ্ছিলেন না। নর্মালি যখন কেউ বিজয়ী হয়, যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব বক্তব্য দিচ্ছিলেন, তার পাশে মির্জা আব্বাস সাহেব দাঁড়ানো ছিলেন এবং তার পেছনে যিনি দাঁড়ানো ছিলেন সেটা হলো জনাব সালাউদ্দিন সাহেব। এবং আপনারা সবাই জানেন যে বিএনপির মধ্যে ধরে নেওয়া হয় মির্জা ফখরুলের পরে যদি দলের সাধারণ সম্পাদক হিসেবে কাউকে বিবেচনা করা হয়, তিনি জনাব সালাউদ্দিন, ভারত থেকে এসেছেন। দ্বিতীয়ত, এই মুহূর্তে বিএনপির যিনি কর্ণধার জনাব তারেক রহমান, সেই তারেক রহমান সাহেবের একেবারে বিশ্বস্ত 1 নম্বর ব্যক্তি হলেন জনাব সালাউদ্দিন সাহেব। তো মির্জা ফখরুল সাহেব যখন বক্তব্য দিচ্ছিলেন তখন আপনারা দেখবেন যে সালাউদ্দিন সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখ, এটি ছিল ভীষণ রকম ক্লান্ত, বিধ্বস্ত, হতাশাগ্রস্ত এবং তিনি যার পর নাই বিরক্ত ছিলেন। এবং তিনি যে কারণে বিরক্ত ছিলেন আমি আন্দাজ করতে পারি, সেটা হলো বেগম জিয়ার মামলাগুলো প্রত্যাহার করা, তাকে বিদেশে পাঠানো, তারপর তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন, তার বিরুদ্ধে সমস্ত মামলাগুলো নিঃশর্তভাবে প্রত্যাহার করা। এই বিষয়গুলো হয়তো আলোচনা হয়েছে এবং সেখানে কোনো ভালো ফলাফল, ইতিবাচক আশাব্যঞ্জক কোনো আশ্বাস মেলেনি। যেহেতু তিনি জিয়া পরিবারের খুবই ঘনিষ্ঠ, এই জিনিসটি তার মনোমস্তিষ্কে নিদারুণ বিষক্রিয়া তৈরি করেছে, ফলে তিনি ছিলেন একেবারে নিষ্প্রভ সংবাদ সম্মেলনে। এটা একটা ঘটনা হতে পারে। 2 নম্বর ঘটনা হতে পারে যে তিনি যে বিষয়গুলো চেয়েছিলেন সেই বিষয়গুলো আসলে সেখানে উপস্থাপিত হয়নি, আলোচনার সুযোগ মিলেনি অথবা আলোচনা করা যায়নি। তো সেই দিক থেকে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই যে বিএনপির যে নেতৃবৃন্দ যারা বৈঠক করলেন, এই বৈঠকটা একটা গতানুগতিক বৈঠক হয়েছে, জাস্ট ফর্মালিটিস। এখানে কোনো ইতিবাচক কিছু হয়নি। রিলেশনশিপ বলতে যা বোঝায়, ফেলোশিপ বলতে যা বোঝায় সেটাও হয়নি। আর ডক্টর ইউনূসের বাসভবন, যেটি সরকারি বাসভবন, ওই বাসভবনের সঙ্গে বিএনপির যেটি আত্মিক সম্পর্ক, আগামী দিনে তারাই ওই বাসভবনের অধিকারী হবেন, এরকম কোনো গ্রিন সিগন্যাল বিএনপি নেতাকর্মীদের, বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের শরীরে, মন মননে সেটা ফুটে ওঠেনি। তো আমি আশা করব যে এই আমার যে ভিডিওটি, এই ভিডিওটি যদি বিএনপি নেতৃবৃন্দ দেখেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেখেন বা তার যারা লোকজন দেখেন, আমার অনুরোধ থাকবে যে আগামী দিনে যে বৈঠকগুলো হবে সেই বৈঠকগুলোতে বিএনপির যে অভাবগুলো রয়েছে, অভিযোগগুলো রয়েছে, সেগুলো মেনশন করতে হবে এবং সেগুলো সমাধান করতে হবে এবং খুব দ্রুত গতিতে সেগুলো সমাধান করতে হবে। এবং বিএনপি যদি না চায় এবং বিএনপি যদি কোঅপারেটিভ না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রলম্বিত, জামাত বা অন্য দল যতই চাক না কেন এটি হবে না। আর বিএনপিকে যদি হ্যাপি করা যায়, খুশি করা যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি 5 বছরও থাকতে চান সেটি কারোর জন্য সমস্যা হবে না। এই মুহূর্তে বিএনপির জন্য ইংরেজিতে যেটিকে বলা হয় অ্যাবনক্সিয়াস, মানে এরকম একটা সমস্যা, খুবই দুর্গন্ধযুক্ত, বিরক্তিকর, বিব্রতকর এবং যা কিনা মানুষকে একেবারে শেষ করে দেয়, বিরক্তির সর্বশেষ পর্যায়ে। ইংরেজিতে এই শব্দগুলো একত্রে মিলিয়ে অ্যাবনক্সিয়াস। তো বিএনপির জন্য এরকম অনেকগুলো অ্যাবনক্সিয়াস প্রবলেম তৈরি হয়ে গিয়েছে। সেই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক হতে হবে, সৎ হতে হবে এবং প্রম্পট হতে হবে। এবং বিএনপির হাতকে যদি শক্তিশালী করা না হয় তাহলে খুব দ্রুত শেয়ার মার্কেটে নতুন দরবেশের সৃষ্টি হয়ে যাবে, আমাদের চাঁদাবাজির মার্কেটে নতুন দানব তৈরি হয়ে যাবে এবং আওয়ামী লীগের যে বিষয়গুলো নিয়ে আমরা খুব অসন্তুষ্ট ছিলাম সেগুলো চারিদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, মহামারী আকারে ছড়িয়ে পড়বে, আগের চেয়ে আরও নির্মমভাবে, নিষ্ঠুরভাবে। এবং এই ব্যাপারে সরকারকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে বিএনপি। তো সেই বিএনপিকে সাহায্য করার জন্য সরকারকেও আন্তরিক হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।